আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহু। এরপরে জানিয়ে দিব লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতিকে যেভাবে দেখছে ইরান। আরও জানিয়ে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। আরও জানিয়ে দিব ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দিবে না ইসরায়েল। আরও জানিয়ে দিব নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেফতারি পারোয়ানা থেকে মুক্তি। সর্বশেষ জানিয়ে দিব উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 28 নভেম্বর দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্ক দিয়েছেন। টাইমস অফ ইসরায়েল নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তির লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে অভিযানে থেকে ভয়াবহ জবাব দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি অল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েলের প্রথম দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলের সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছেন। লেবানন অভিযোগ অন্তত 6টি জায়গায় ইসরায়েলে হামলা করেছে। ডয়চে ভেলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনারা হিজবুল্লাহ অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে, কোনো পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের কাছে এই বার্তা লেবানন এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানায় মেজর জেনারেল হুসাইন সালামি বলেন, লেবাননের যুদ্ধবিরতি হলো ইহুদিবাদী শাসনের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয় যা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার কোনো লক্ষ্য ও উচ্চ আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি হয়তো গাজা যুদ্ধ শেষ করার দিকে একটি নতুন যুদ্ধবিরতির সূচনা হতে পারে। সালামি উল্লেখ করেন যে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য যখন সম্মতি হয়েছিল তখন এটি হিজবুল্লাহ মিসাইল আক্রমণের মুখে ছিল যা শাসনের সেনা ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে চালিয়েছিল। এর ফলে তেল আবিব এবং তার সমর্থকদের জন্য একটি শিক্ষা ছিল। তিনি বলেন, এই শাসন ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে এবং গাজা ও লেবাননে যে অপরাধগুলো তার কাছে তা প্রতিরোধকে আরো শক্তিশালী করবে। আইআরজিসি প্রধান বলেন, হিজবুল্লাহ সত্যিকার অর্থে ইসরায়েলকে তার খারাপ ও লক্ষ্য অর্জন থেকে বিরত করে লেবাননের উত্তরে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে এই বিজয় অর্জন করেছে। 2023 সালে অক্টোবরের শুরুতে ইসরায়েল গাজার উপরে গণহত্যামূলক যুদ্ধ চালানোর পর লেবাননের উপর তার সহিংস আক্রমণ শুরু করেছিল। ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 3,823 জন নিহত এবং 15,859 জন আহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা শুক্রবার জানিয়েছে, গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। 1947 সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহিত প্রকাশে আন্তর্জাতিক দিবসটি এই বছরে 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন 181 এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে ফিলিস্তিনকে আবারও ওই ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয়। 2022 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরোধ শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় 44,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পুনরায় জারি করেন। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে। ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তার দেশে সবকিছু করবে। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির তার পারমাণবিক অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধি নিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনীতিক ও সতর্কবাণী উচ্চার করার পর নেতানিয়াহু ওই হুমকি দিলেন। শুক্রবার ইউরোপে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান। এমন প্রেক্ষাপটের মধ্যে পরস্পরের শত্রুদের ইসরায়েল ও ইরানে এমন কথা লড়াই শুরু করেন। ইসরায়েলি সম্প্রচারের মধ্যে চ্যানেল 14কে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব। এর জন্য যা যা ব্যবহার করা যায় তা আমি সব ব্যবহার করব। মধ্য ফ্রান্সে পারমাণবিক অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা স্বীকার করে না। কোনো প্রতিদ্বন্দ্বনীয় দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দিবেন। তবে এই মনোযোগ দেওয়ার বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেনি তিনি। ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুই শীর্ষের নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যা জোরদারে চলতি বছরে ইসরায়েলের 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সে 2005 সাল থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছে মাহমুদ আব্বাস। বর্তমানে তার বয়স 89 বছর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বেইরুত থেকে এএফপি এই খবর জানায়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বলা হয়েছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরোধী শর্তগুলি উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চ আকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং এরপরে গাজা যুদ্ধের জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা সীমান্ত গুলি বিনিময় 1 বছরের বেশি সময় পরে স্থলে সেনা পাঠানো হয়। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপনা করার প্রচেষ্টা হিজবুল্লাহ সীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এবং সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবাননে। যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণ অঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিটানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করে দিয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়, খবর আল জাজিরা। ইসরায়েলি বাহিনী জানায়, নিয়ম অমান্য করে কারফিউ জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তাদের ভয়াবহ পরিণতি মুখোমুখি হতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয় এই যুদ্ধবিরতি। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যায় এবং সশস্ত্র যোদ্ধা সহ ফিলিস্তিনের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, সব সামরিক শাখায় যোদ্ধারা শত্রুদের আকাঙ্ক্ষা ও আক্রমণের মোকাবেলায় সম্পূর্ণরূপে সচেষ্ট থাকবে। সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তারা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণ অঞ্চলে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহল ও অবরোধ রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা শুরু করেছে আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দীর্ঘ আলোচনার পর বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি মাঝামাঝি পাল্লার রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন
বৃহস্পতিবার 28 নভেম্বর উভয় পক্ষে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ব্রিটিশ দূতাবাসের সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েল জানায় বৃহস্পতিবার তারা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে যানবাহন নিয়ে প্রবেশকারী কয়েকজনকে সন্দেহজনকভাবে দিকে গুলি চালায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বুধবার কার্যকর হওয়া চুক্তি একটি প্রথম লঙ্ঘন। অন্যদিকে হিজবুল্লাহর সংসদ সদস্য হামাস পাদ্দাল্লাহ ইসরায়েলকে চুক্তি ভঙ্গকারী বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে আসা ব্যক্তিদের উপর ইসরায়েলি শত্রুপক্ষ হামলা চালাচ্ছে, এমনকি এই অবস্থায় ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি শত্রুর আকাঙ্ক্ষা এবং আক্রমণ মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত, একই সঙ্গে সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। দলটির নেতা সাইয়দ হাসান নাসরাল্লাহ ও অন্যান্য কমান্ডো ইসরায়েলি হামলা নিহত হয়েছেন। রণক্ষেত্রে এখনও পড়ে আছে যোদ্ধাদের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। হিজবুল্লাহ তাদের বীরদের দাপন দ্রুত শেষ করবে, যারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সংগঠনটি এখন যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠার দিকে এগোবে, কিন্তু এই পথ অনেক দীর্ঘ। হিজবুল্লাহ মনে করে গত 14 মাসে তাদের কয়েক হাজার যুদ্ধ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলা শুরুর পর। হিজবুল্লাহ শীর্ষ 4 কর্মকর্তা বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রয়টার্স এই খবর জানিয়েছে। একটি সূত্রে জানা যায়, ইরান সমর্থিত সংগঠনটি অন্তত তাদের 4000 যুদ্ধকে হারিয়েছে, যা 2006 সালের চেয়ে 10 গুণ বেশি। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়েছিল হিজবুল্লাহ। লেবানন কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের হামলায় 3800 জন নিহত। তবে এই সংখ্যায় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের পৃথক করা হয়নি এখনো পর্যন্ত। হিজবুল্লাহ নিজেদের এই লড়াই জয়ী বলে মনে করেছেন। পাশাপাশি লেবাননের বাসিন্দারাও জয়ের অনুভূতি নিয়ে বাড়ি ফিরেছে। এবারের যুদ্ধে হিজবুল্লাহ আগাগোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এখন নতুন নেতা পেয়ে হিমশিম খাচ্ছে সংগঠনটি। দক্ষিণ বৈরুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সমর্থক, বিপুল সংখ্যা মানুষকে হত্যা করেছে। গত বুধবার কার্যকর হয় যুদ্ধবিরতি। এই প্রেক্ষাপটে পুনরায় সংগঠনটি হওয়ার এখন হিজবুল্লাহ মূল লক্ষ্য। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও অগ্রাধিকার রয়েছে। সংগঠনের অভ্যন্তরে নিরাপত্তায় ত্রুটি থাকা ইসরায়েলে এত ব্যাপকভাবে তাদের লক্ষ্য পরিণত করতে পেরেছে। ইসরায়েলের প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে হিজবুল্লাহর ধারণা ভালো ছিল না। ইসরায়েলি বাহিনী হামলা 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরে ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার 28 নভেম্বর মেডিকেল কর্মীরা এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পর গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করেছে হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং 1 বছরের বেশি সময় ধরে গাজা চলমান যুদ্ধ বন্ধ হবে। জাতিসংঘ আবারও সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে 2 মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপত্তার পানীয় জলের মধ্যে জীবন চালাচ্ছে। 16 বছরে কম হলেও চালানো হবে না। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলের ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত গাজা নিহত হয়েছেন 44,330 জন, আহত হয়েছেন আরও 1,04,933 জন, যা গত 1 বছরের বেশি সময় ধরে চলছে। এতে গাজায় 23 লক্ষ মানুষ। ইরানের গার্ড বাহিনী IRGC একজন জেনারেল বৃহস্পতিবার সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিনের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘমেয়াদী মিত্রা তেহরান 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছেন। এই সপ্তাহে উত্তর সিরিয়া জিহাদিনের সঙ্গে সিরিয়া সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। সিরিয়ার উত্তর ও পশ্চিম অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষে লড়াই প্রায় 200 জন প্রাণ হারিয়েছে। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার 27 নভেম্বর ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরে দেশটি দক্ষিণ অঞ্চলে 10 এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 28 নভেম্বর আনাদুলো এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে 10 গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অবিচয় 10টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির পরে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। তেল আবিবের সঙ্গে দেশটির দক্ষিণ পূর্ব আঞ্চলিক সীমান্তে 3 শহরে বৃহস্পতিবার 29 নভেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, আক্রমণের সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্যাঙ্কের গোলা মার্কাবা ও আজারি কাফারচুবা শহরে আঘাত হানে। এই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের 2 কিলোমিটার মধ্যে অবস্থিত। একটি নিরাপত্তা সূত্রে মার্কাবায় 2 জন আহত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থ একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর উদ্দেশ্য ছিল 14 মাসের লড়াই বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যাতে নিজ বাড়ি ফিরতে পারে, তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়ছে। ইসরায়েলি সেনারা এখনো সীমান্তবর্তী শহরগুলোতে লেবাননের ভূখণ্ডে অবস্থান করছে। নিরাপত্তা বিবেচনা বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তবর্তী পাশের শহরগুলির বাসিন্দাদের এখনো নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই 3 শহরে সে উপত্যকার মধ্যে পড়েছে। গাজা যুদ্ধের সমান্তরালে 1 বছরের বেশি সময় ধরে লড়াই করেছিল হিজবুল্লাহ ও ইসরায়েল, তবে এই হামলার বিষয়ে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন। এটি সংঘর্ষের একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে। তবে ইসরায়েল এখনো গাজা উপত্যকায় তার অপর একটি চিরশত্রু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি গ্রামে ফিরে যেতে বাধা দিতে সেনাবাহিনী নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের যুদ্ধবিরোধী প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা চলমান সংকট সমাধানের জন্য অনুরূপ চুক্তির আশা প্রকাশ করেছেন। এই লক্ষ্যে পুনরায় উদ্যোগ নেওয়াও ঘোষণা দিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা এই ধারণাকে সময়ের আগে করা মন্তব্য হিসাবে দেখেছেন। গাজা সংকট সমাধানের পর্যায়ে লেবাননের তুলনায় অনেক কঠিন, বিশ্লেষকেরা স্পষ্ট করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এই খবর জানিয়েছে, লেবাননের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে আংশিকভাবে হিজবুল্লাহর দুর্বল অবস্থান কারণে। একাধিক হত্যাকাণ্ড এই যুদ্ধের ক্ষেত্রে পরাজয়ের পরে তারা দর কষাকষিতে তাদের প্রভাব হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের চুক্তিতে রাজি হতে পেরেছিলেন কারণ এতে তাদের দেশীয় রাজনীতির তেমন প্রভাব পড়েনি। গাজায় সমঝোতা আরো কঠিন কারণ হামাস এখনো প্রায় 100 জনকে জিম্মি করে রেখেছে। এটি তাদের জন্য একটি বড় সুবিধা, যা তাদের প্রধান আলোচনা খালিল আল হায়াকে কঠোর অবস্থায় বজায় রাখতে সাহায্য করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর জন্য হামাসের সঙ্গে সমঝোতা করা মানে তার জোট সরকারকে ঝুঁকির মুখে ফেলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমাবর্ষা বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণ ট্যাঙ্কগুলো আরো গভীরে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু এরা একদিন না যেতে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার 28 নভেম্বর এক প্রতিবেদন থেকে খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করা হয়েছে। হিজবুল্লাহ সীমান্তে প্রায় 19 মাইল উত্তরে লিতানি নদী উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র
সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থান করতে পারবেন যুদ্ধবিরতির সময়কালে। বিষয় নেতানিয়াহু লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে এই সময়। তবে এই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননে হাজার হাজার লেবানি সেনা মোতায়েন করা হবে। তবে কিভাবে মোতায়েন করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আজ মঙ্গলবার 3 ডিসেম্বর লেবানন থেকে রাতে ফিরবেন 40 জন। অন্যদিকে বুধবার 4 ডিসেম্বর 45 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় সোমবার 2 ডিসেম্বর রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতে বাংলাদেশের দূতাবাস। এদিকে দূতাবাস জানা আগামী 4 ডিসেম্বর 65 জনের 13তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 40 জন বাংলাদেশি দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরার অব্যাহত রয়েছে। সর্বশেষ গত 21 নভেম্বর দেশটি থেকে 82 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে কয়েক দফা লেবানন থেকে দেশে ফিরেছেন 697 জন। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরোধী চুক্তি হয়েছিল সেটির মধ্যে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে অবসান ঘটে যাচ্ছে বলে আশা করা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ না যেতে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণ অঞ্চলে 2টি গ্রামে চালানো এই হামলা অন্তত 9 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীর কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ। যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর রাখতে এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ এর কর্মকর্তারা। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী অভিযোগ অস্বীকার করেছে। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানোর মধ্যে ইসরায়েলের প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবের প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলের একটি সেনা লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক ও সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ কোনো সামরিক অভিযান চালাবে না। হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলার কমপক্ষে 11 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন দক্ষিণ অঞ্চলে হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের বরাবর যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কমূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ যুদ্ধবিরোধী পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনুসারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েল দক্ষিণ লেবাননে কমপক্ষে 4টি বিমান হামলা এবং 1টি আর্টিলারি হামলা করে, যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তিকে হত্যা করে। ইসরায়েল বলেছে যুদ্ধবিরোধী চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা গত বছরের থেকে অব্যাহত হামলার মুখে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে 44,466 জনে পৌঁছেছে। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা মুখোমুখি হয়েছে। ফিলিস্তিনি গাজার যুদ্ধ অপরাধ ও জাতিগত নিদান চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার 2 ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজা যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্যাতনে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইয়ালন ইসরায়েলের সংবাদ মাধ্যমকে বলেন,
নেতানিয়াহু অতি ডানপন্থী মন্ত্রিসভায় এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছেন। ইসরায়েলি পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি ইয়ালন বলেছে, সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি। অন্যদিকে নেতানিয়াহু দল লিকুদ পার্টি ইয়ালনকে নির্দিত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও বলেছেন তার অভিযোগ ভিত্তিহীন। গিডিয়ন সার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলের যে ক্ষতি করেছে তা উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না। উল্লেখ্য, টানা প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন 44,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনা। সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার 1 ডিসেম্বর আসাদ বাহিনী পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি অসামরিক ভবনের ক্ষতিগ্রস্ত হয়। ইদলিবের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা আইএসটিএস। আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া গৃহযুদ্ধ এবং নতুন মোড় নিয়েছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী। সিরিয়ার রুশ বাহিনী অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া জেনারেল নাম সেগের কিসেল। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী শহরে বেশিরভাগ দখল নেওয়ার পর তাকে বরখাস্ত করা হলো। রোববার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া সিরিয়া আসাদ সরকারের প্রধান মিত্র। সাম্প্রতিক সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে বড় হামলা চালিয়েছে। এর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী, যা আসাদ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহীরা দখল করার পর তাদের বিদ্রোহী অভিযান শুরু করেছে রাশিয়া। 53 বছর বয়সী কিসেলকে বরখাস্ত করার খবরটি প্রকাশ করা হয়েছে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে। এই চ্যানেল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ। এদিকে রয়টার্স এই বিষয়ে মন্তব্য করার জন্য রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনী রদবদল করেছে, যা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনে গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলা চালাচ্ছে। এতে এখনো পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ও অনাহারে আছে অসংখ্য মানুষ। ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃত্যু উপত্যকায় পরিণত হলো এই অগ্রসরের বিদ্রোহী অনেকটা ভূমিকা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসাবে মাহমুদ আব্বাসের। এর জোরে তার বিরুদ্ধে বাড়াচ্ছে সমালোচনা। এছাড়া 2006 সালে ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো নির্বাচনে আয়োজন করেননি তিনি। এ নিয়ে খোদ ফিলিস্তিনদের মধ্যে রয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে আচমকা নিজেদের উত্তরসূরি হিসেবে রাহুই নাম ঘোষণা করেন আব্বাস। সিরিয়ার উত্তরাঞ্চলীয় নিয়ন্ত্রণ নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যে তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ইদলিবে বিদ্রোহীর লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়া বিমান হামলা যৌথ চালিয়েছে। এতে অন্তত 25 জন নিহত হয়েছেন। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েক বছরের সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা বিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীব। দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে। নীল জলরাশির বুকে বাড়ছে মাছ ধরার নৌকা। দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত তাইরেন শহরে। ইসরায়েলি অগ্রসরের কারণে কয়েকদিন আগে এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে চলিত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তাইরেন শহর লেবাননের বিভিন্ন শহরে। এর মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গিয়েছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল
জাল ছড়াইয়ে ব্যস্ত অনেকে আবার বড়শি হাতে আনছে উপকূলে। অক্টোবর ও নভেম্বর মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নৌকা নামাতে পারেনি জেলেরা। বিদায় নিচ্ছে 2024 সাল। বছর জুড়ে আলোচনায় ছিল গাজা যুদ্ধ। 2023 সালে অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হয়, যা এখনো চলছে। গত সেপ্টেম্বরে লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে ইসরায়েল। গত প্রায় 14 মাসে ইসরায়েলি হামলায় ও ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ অনেক নেতা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে প্রতিরোধ হিসেবে 7 অক্টোবর হামাসের হামলার নায়কদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে লেবাননে স্থিত হয়েছে ইসরায়েলের এই অভিযান। যুদ্ধ শুরুর পর গত 14 মাসে বোমা হামলা, বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেতাদের হত্যা মিশনে রয়েছে ইসরায়েল। সর্বশেষ গত 17 নভেম্বর লেবাননের রাজধানী বৈরুত রস আল নাবা এলাকায় হিজবুল্লাহর মিডিয়া শাখায় প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করে ইসরায়েল। এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া ও সিনওয়ার 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্বে দেয় হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত বন্ধে 60 দিনের চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যপ্রাচ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল ও আরব সূত্রগুলো। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থায় ইরান ও রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি কিছুটা স্থিতিশীলতা নামতে পারে মনে করছে বিবদমান পক্ষগুলো। যদি এই 60 দিনের যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে কেবল হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া নয়, বরং লেবাননের সেনাবাহিনীর সুযোগও তৈরি হবে। মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান, দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলা মেতে উঠবে ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার 29 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বৈরুত থেকে এএফপি এই খবর জানায়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বলা হয়েছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরোধী শর্তগুলি উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চ আকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং এরপরে গাজা যুদ্ধের জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা সীমান্ত গুলি বিনিময় 1 বছরের বেশি সময় পরে স্থলে সেনা পাঠানো হয়। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপনা করার প্রচেষ্টা হিজবুল্লাহ সীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এবং সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবাননে। যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণ অঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিটানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করে দিয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়, খবর আল জাজিরা। ইসরায়েলি বাহিনী জানায়, নিয়ম অমান্য করে কারফিউ জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তাদের ভয়াবহ পরিণতি মুখোমুখি হতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয় এই যুদ্ধবিরতি। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যায় এবং সশস্ত্র যোদ্ধা সহ ফিলিস্তিনের
ফিলিস্তিনের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, সব সামরিক শাখায় যোদ্ধারা শত্রুদের আকাঙ্ক্ষা ও আক্রমণের মোকাবেলায় সম্পূর্ণরূপে সচেষ্ট থাকবে। সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তারা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণ অঞ্চলে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহল ও অবরোধ রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা শুরু করেছে আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দীর্ঘ আলোচনা পর বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি মাঝামাঝি পাল্লার রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর উভয় পক্ষে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ব্রিটিশ দূতাবাসের সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েল জানায়, বৃহস্পতিবার তারা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে যানবাহন নিয়ে প্রবেশকারী কয়েকজনকে সন্দেহজনকভাবে দিকে গুলি চালায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বুধবার কার্যকর হওয়া চুক্তি একটি প্রথম লঙ্ঘন। অন্যদিকে হিজবুল্লাহর সংসদ সদস্য হামাস পাদ্দাল্লাহ ইসরায়েলকে চুক্তি ভঙ্গকারী বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে আসা ব্যক্তিদের উপর ইসরায়েলি শত্রুপক্ষ হামলা চালাচ্ছে, এমনকি এই অবস্থায় ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি শত্রুর আকাঙ্ক্ষা এবং আক্রমণ মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। দলটির নেতা সাইয়দ হাসান নাসরাল্লাহ ও অন্যান্য কমান্ডো ইসরায়েলি হামলা নিহত হয়েছেন। রণক্ষেত্রে এখনও পড়ে আছে যোদ্ধাদের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। হিজবুল্লাহ তাদের বীরদের দাফন দ্রুত শেষ করবে, যারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সংগঠনটি এখন যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠার দিকে এগোবে, কিন্তু এই পথ অনেক দীর্ঘ। হিজবুল্লাহ মনে করে গত 14 মাসে তাদের কয়েক হাজার যুদ্ধ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলা শুরুর পর। হিজবুল্লাহ শীর্ষ 4 কর্মকর্তা বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রয়টার্স এই খবর জানিয়েছে। একটি সূত্রে জানা যায়, ইরান সমর্থিত সংগঠনটি অন্তত তাদের 4000 যুদ্ধকে হারিয়েছে, যা 2006 সালের চেয়ে 10 গুণ বেশি। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়েছিল হিজবুল্লাহ। লেবানন কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের হামলায় 3800 জন নিহত। তবে এই সংখ্যায় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের পৃথক করা হয়নি এখনো পর্যন্ত। হিজবুল্লাহ নিজেদের এই লড়াই জয়ী বলে মনে করেছেন। পাশাপাশি লেবাননের বাসিন্দারাও জয়ের অনুভূতি নিয়ে বাড়ি ফিরেছে। এবারের যুদ্ধে হিজবুল্লাহ আগাগোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এখন নতুন নেতা পেয়ে হিমশিম খাচ্ছে সংগঠনটি। দক্ষিণ বেরুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সমর্থক। বিপুল সংখ্যা মানুষকে হত্যা করেছে। গত বুধবার কার্যকর হয় যুদ্ধবিরতি। এই প্রেক্ষাপটে পুনরায় সংগঠনটি হওয়ার এখন হিজবুল্লাহ মূল লক্ষ্য। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও অগ্রাধিকার রয়েছে। সংগঠনের অভ্যন্তরে নিরাপত্তায় ত্রুটি থাকায় ইসরায়েল এত ব্যাপকভাবে তাদের লক্ষ্য পরিণত করতে পেরেছে। ইসরায়েলের প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে হিজবুল্লাহর ধারণা ভালো ছিল না। ইসরায়েলি বাহিনী হামলা 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরে ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার 28 নভেম্বর মেডিকেল কর্মীরা এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পর গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করেছে হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং 1 বছরের বেশি সময় ধরে গাজা চলমান যুদ্ধ বন্ধ হবে। জাতিসংঘ আবারও সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে 2 মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপত্তার পানীয় জলের মধ্যে জীবন চালাচ্ছে। 16 বছরে কম হলেও চালানো হবে না। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলের ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত গাজা নিহত হয়েছেন 44,330 জন, আহত হয়েছেন আরও 1,04,933 জন, যা গত 1 বছরের বেশি সময় ধরে চলছে।
এতে গাজায় 23 লক্ষ মানুষ। ইরানে গার্ড বাহিনী IRGC একজন জেনারেল বৃহস্পতিবার সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিনের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘমেয়াদী মিত্রা তেহরান 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছেন। এই সপ্তাহে উত্তর সিরিয়া জিহাদিনের সঙ্গে সিরিয়া সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। সিরিয়ার উত্তর ও পশ্চিম অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষে লড়াই প্রায় 200 জন প্রাণ হারিয়েছে। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার 27 নভেম্বর ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরে দেশটির দক্ষিণ অঞ্চলে 10 এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 28 নভেম্বর আনাদুলো এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে 10 গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অবিচয় 10টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির পরে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। তেল আবিবের সঙ্গে দেশটির দক্ষিণ পূর্ব আঞ্চলিক সীমান্তে 3 শহরে বৃহস্পতিবার 29 নভেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে আক্রমণের সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্যাঙ্কের গোলা মার্কাবা ও আজারি কাফারচুবা শহরে আঘাত হানে। এই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের 2 কিলোমিটার মধ্যে অবস্থিত। একটি নিরাপত্তা সূত্রে মার্কাবায় 2 জন আহত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থ একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর উদ্দেশ্য ছিল 14 মাসের লড়াই বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যাতে নিজ বাড়ি ফিরতে পারে, তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়ছে। ইসরায়েলি সেনারা এখনো সীমান্তবর্তী শহরগুলোতে লেবাননের ভূখণ্ডে অবস্থান করছে। নিরাপত্তা বিবেচনা বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তবর্তী পাশের শহরগুলির বাসিন্দাদের এখনো নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই 3 শহরে সে উপত্যকার মধ্যে পড়েছে। গাজা যুদ্ধের সমান্তরালে 1 বছরের বেশি সময় ধরে লড়াই করেছিল হিজবুল্লাহ ও ইসরায়েল। তবে এই হামলার বিষয়ে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন। এটি সংঘর্ষের একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে। তবে ইসরায়েল এখনো গাজা উপত্যকায় তার অপর একটি চিরশত্রু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি গ্রামে ফিরে যেতে বাধা দিতে সেনাবাহিনী নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের যুদ্ধবিরোধী প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা চলমান সংকট সমাধানের জন্য অনুরূপ চুক্তির আশা প্রকাশ করেছেন। এই লক্ষ্যে পুনরায় উদ্যোগ নেওয়াও ঘোষণা দিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা এই ধারণাকে সময়ের আগে করা মন্তব্য হিসেবে দেখেছেন। গাজা সংকট সমাধানের পর্যায়ে লেবাননের তুলনায় অনেক কঠিন বিশ্লেষকেরা স্পষ্ট করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এই খবর জানিয়েছে লেবাননের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে আংশিকভাবে হিজবুল্লাহর দুর্বল অবস্থান কারণে। একাধিক হত্যাকাণ্ড এই যুদ্ধের ক্ষেত্রে পরাজয়ের পরে তারা দর কষাকষিতে তাদের প্রভাব হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের চুক্তিতে রাজি হতে পেরেছিলেন কারণ এতে তাদের দেশীয় রাজনীতির তেমন প্রভাব পড়েনি। গাজায় সমঝোতা আরো কঠিন কারণ হামাস এখনো প্রায় 100 জনকে জিম্মি করে রেখেছে। এটি তাদের জন্য একটি বড় সুবিধা যা তাদের প্রধান আলোচনা খালিল আল হায়াকে কঠোর অবস্থায় বজায় রাখতে সাহায্য করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর জন্য হামাসের সঙ্গে সমঝোতা করা মানে তার জোট সরকারকে ঝুঁকির মুখে ফেলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমাবর্ষা বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণ ট্যাঙ্কগুলো আরো গভীরে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
জানিয়েছে, লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু এরা একদিন না যেতে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার 28শে নভেম্বর এক প্রতিবেদন থেকে খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করা হয়েছে। হিজবুল্লাহ সীমান্তে প্রায় 19 মাইল উত্তরে লিতানি নদী উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থান করতে পারবেন। যুদ্ধবিরতির সময়কালে বিষয় নেতানিয়াহু লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে এই সময়। তবে এই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননে হাজার হাজার লেবানিজ সেনা মোতায়েন করা হবে। তবে কিভাবে মোতায়েন করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবার এই কথা ধরে ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির এক শীর্ষ নেতা বার্তা সংস্থা AFP-কে বলেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে প্রস্তাব হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ওই শীর্ষ কর্মকর্তা একই সঙ্গে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি স্বাগতম জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থানকারীদেরকে জানিয়ে যে হামাসের যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি করতে আন্তরিকভাবে প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন ইসরায়েল ও এই চুক্তি বাধাগ্রস্ত করছে। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তারা আশা প্রকাশ করেছিলেন যে হিজবুল্লাহ সামরিক সমর্থন হারানোর বিষয়টি হামাসকে শান্তির জন্য সমঝোতা আসতে চাপ দিবে। তবে জেরুজালেমের মতো হামাস দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির পক্ষে থাকার দাবি করলেও তারা জিম্মিদের নিয়ে ইসরায়েলের দাবিগুলো মেনে নিতে অস্বীকার করেছে। গাজায় সেনা অবস্থানের বিষয়ে ইসরায়েলের দাবি একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং উভয় পক্ষে অচলাবস্থা দেয়। এর আগে আজ বুধবার স্থানীয় সময় সকাল 7টা থেকে লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিকভাবে যুদ্ধবিরতি চলবে 60 দিন। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল জানায়, গাজা যুদ্ধবিরতি শুরু হলে তারা হামাসের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি ইসরায়েলকে গাজা এবং ইরানের হুমকি মোকাবেলার দিকে মনোযোগ দিতে সাহায্য করবে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে পুনরায় অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সংগ্রহণ করার সুযোগ দিবে। নেতানিয়াহু আরও বলেন, হিজবুল্লাহ সংঘর্ষ থেকে সরে এলে হামাস একা পড়ে যাবে। আমরা তাদের উপর আরো বেশি চাপ প্রয়োগ করব। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি বুধবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা। তবে ইসরায়েল সার্থক করে দিয়েছে, যুদ্ধবিরতি হলেও বেসামরিক মানুষজন এখন যেন বাড়িতে ফিরে না যায়। এদিন সকালে প্রতিবেদন অনুযায়ী ভোরতে 2টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আবারও বোমা হামলার খবর পাওয়া গেছে। তবে এই চুক্তি বজায় থাকলে এটি ইসরায়েল ও ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসান ঘটাবে। দুই পক্ষের মাঝে চলমান এই যুদ্ধ তীব্র হয়ে উঠে গত সেপ্টেম্বর মাসে, যখন ইসরায়েল ও বোমা হামলা বাড়ায় ও সীমিত স্থলে অভিযান শুরু করে। এখানে উল্লেখ, যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে এবং এই সময়ের মাঝে হিজবুল্লাহ পরবর্তীতে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতি চুক্তির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন। হিজবুল্লাহকে সবসময় ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ঢাল হিসেবে দেখা হতো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খান দলের পাকিস্তানি তেহরিক ইনসাফ PTI। আজ বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়। ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে জানিয়েছে দলটি। বুধবার PTI কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বার্তা এবং সাধারণ নাগরিকদের জন্য রাজধানীকে একটি খাইজখানা পরিণত করার পরিকল্পনা কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করছি। এখন পর্যন্ত 8 জন কর্মী নিহতর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দলটি। কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানে 26তম সংশোধনী বাতিল
বাতিলের দাবিতে ডিসকে ডাকা সমাবেশ গতকাল সহিংস রূপ নেয়। গত 3 দিন ধরে চলমান এই সমাবেশ যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং বাহিনীর সঙ্গে পিটিআই নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অত্যন্ত 7 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সেনাবাহিনী মোতায়েন করা হয়। লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর 4টার দিকে দুই পক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থায় এই যুদ্ধবিরতি সম্মত হয় দুই পক্ষ। এই খবর জানিয়েছে রয়টার্সের। যুদ্ধবিরতি শুরু হলে এখন লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, তবে 60 দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। গতকাল মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলে তিনি জানান সকাল 4টায় যুদ্ধবিরতি কার্যকর হবে। দীর্ঘ আলোচনা পর ইসরায়েলি মন্ত্রিসভার সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর অর্থ দ্রুত এই চুক্তির কার্যকরী হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701 প্রস্তাবের উপর ভিত্তি করে এই চুক্তি প্রস্তাব করা হবে। 2006 সালে এই প্রস্তাবের উপর ভিত্তি করে ইসরায়েল এবং হিজবুল্লাহ 36 দিনে চূড়ান্ত লড়াই বন্ধ হয়েছিল। চুক্তিতে আরো বলা হয়েছে আগামী 60 দিনের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে লেবানন থেকে তাদের সৈন্য ফিরে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ যুদ্ধদের লিটানি নদীর উত্তরে সরিয়ে যেতে হবে, অর্থাৎ ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তাদেরকে চলে যেতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে লেবানন ও সেনা সীমান্তবর্তী অঞ্চলে যাবে এবং খেয়াল রাখবে যাতে হিজবুল্লাহ সেখানে নতুন করে তাদের সামরিক কাঠামো তৈরি করতে না পারে। দক্ষিণ লেবাননের দেশের সেনা 10,000 সৈন্য মোতায়েন করবে। এই অঞ্চলে হিজবুল্লাহ শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব এই কথা জানিয়েছে। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো 14 ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে 108 জন। এতে করে নিহতের মোট সংখ্যা 44,250 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো লক্ষাধিক ফিলিস্তিনি। গত মঙ্গলবার 26শে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বলেছে উত্তর গাজার সংঘর্ষে আরো একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছেন। সেনাবাহিনী বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওনাত বলে শনাক্ত করা হয়েছে। 21 বছর বয়সী এই সেনা ক্যাফির ব্রিগেডের নাসব ব্যাটালিয়ন সঙ্গে যুক্ত ছিল। প্রতিবেদনে আনাদুলা বলেছে গাজায় ও ইসরায়েলের চলমান হামলা কমপক্ষে আরো 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট সংখ্যা বেড়ে 44,249 জনে পৌঁছেছে। মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে 14 জন নিহত এবং আরো 108 জন আহত হয়েছেন। হামলা আরো অত্যন্ত 1,40,746 জন ব্যক্তিও আহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত 22 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো বহু সংখ্যক। মঙ্গলবার সেই দিন লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পৌঁছাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার সেই দিন এই হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে জাতীয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবারে বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুত পূর্ব লেবাননে বালকেবের দক্ষিণ অঞ্চলে এই হামলা চালায়। বুধবার 28শে নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্য দিয়ে 1 বছরের বেশি সময় ধরে চলমান এই এক রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটির সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে ইরান যে কোনো আগ্রাসী প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে ইরান ওই বাহিনী জানিয়েছে ইসরায়েলের তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক লক্ষ্যবাস্তবকে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে আজ শনিবার স্থানীয় সময় ভোরে সব কল্পনা জল্পনা অবসান ঘটিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF
এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েল ও ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছর এপ্রিলে সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলি 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলের জবাবে ইরানে হামলা চালায়, তবে ইরান দাবি করেছিল তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল। সর্বশেষ গত 1 অক্টোবর ইরান ও ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি 180টি বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলা ইসরায়েলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইসরায়েল ও ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালায় আজ শনিবার। ইরানে হামলার অংশ নিয়েছিল ইসরায়েলের শতাধিক যুদ্ধ বিমান। এই শতাধিক যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 ছিল। দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়েছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেল। বিদেশি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বরাত দিয়ে জেরুজালেমের পোস্টে জানিয়েছে, ইরানে হামলা অংশ নিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রথমে সিরিয়া রাডার নেটওয়ার্কে হামলা চালায়, যাতে ইরানি সিরিয়ানের কাছে থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো অবস্থান সম্পর্কে জানতে না পারে। এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের দিকে রওনা হয়। ইরানে হামলা সম্পূর্ণ হয়ে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে আইডিএফ ইরান ভূখণ্ডে কৌশলগত স্থাপনা ও হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক লক্ষ্য বাস্তব আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের যুদ্ধ বিমান নিরাপত্তে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের রাষ্ট্র এবং নাগরিকদের উপর হামলা চালায় প্রতিক্রিয়া এই পাল্টা হামলা পরিচালনা করা হয়। পাল্টা হামলা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং মিশন সফল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীগুলো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনা আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ও ইসরায়েলে হামলা চালিয়েছিল। এইসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলি নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইরানের প্রতিরোধের মুখে দ্রুত হামলা শেষ করেছে ইসরায়েল। ইরান জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে ইসরায়েলের হামলা ইরানের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের হামলা ব্যাপিত ছিল 4 ঘন্টার মতো। ইরান এয়ার ডিফেন্স বেস বা আকাশে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েল ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলা প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মাজাদ আল ক্রুমে হিজবুল্লাহ ছোড়া রকেটে 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। শুক্রবার হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলেছে, উত্তর আরবে এই শহরে একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। অল্প কিছুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার জবাবে ইসরায়েলের স্থানীয় সময় আজ শনিবার ভোরে তেহরানে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছেন তাদের সব যুদ্ধ বিমান নিরাপত্তায় ফিরে এসেছে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনী ঠেকিয়ে দিয়েছে। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গতকাল শনিবার ভোরে হামলা চালিয়েছিল ইসরায়েল। শতাধিক যুদ্ধ বিমান এই হামলা অংশ নিল, সেগুলো ইরানে আকাশ সীমায় প্রবেশ করেনি, বরং ইরানকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন আকাশ সীমা থেকে। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ইরানি আকাশ সীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে ইরানে আকাশ সীমা প্রবেশ করতে দেয়নি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রায় সবগুলোকে ঠেকিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ইরান প্রতিরক্ষা বাহিনী বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে গতকাল সন্ত্রাসী মার্কিন বাহিনী নিয়ন্ত্রণাধীন ইরানি আকাশ সীমা ব্যবহার করে শত্রু ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই রাডারগুলো এলাম প্রদেশের পশ্চিমাঞ্চলে এবং খুজেস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশেপাশে অবস্থিত। এতে আরো বলা হয়, ইরানে আকাশ সীমার 100 কিলোমিটার দূরে থেকে চড়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সশস্ত্র বাহিনী। বিবৃতিতে আরো বলা হয়, ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি
আগ্রাসনের ফলে সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। সবগুলো রাডার ইউনিট হয় মেরামত করা হয়েছে, না হয় মেরামত করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুদের বিমানগুলোকে দেশের আকাশ সীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে। ইরানের জেনারেল স্টাফ জানিয়েছেন, ইরান উপযুক্ত সময়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানে আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটির সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে, ইরান যে কোনো আগ্রাসের প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা বসবে। এই দিন জেরুজালেমে হাস্কেল সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই না। তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে জানান, এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া ও আলোচনা প্রয়োজন, ভোটও অনুষ্ঠিত হতে পারে। তিনি আরো বলেন, মন্ত্রিসভার সদস্যরা কিছু তথ্য জানেন এবং আজ বিকেলে আরো বিস্তারিত জানানো হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত খরচা চুক্তিতে একটি 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়ে কথা উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি স্থলবাহিনী লেবানন থেকে সরে যাবে, লেবাননের সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি ফের মোতায়েন করা হবে এবং হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিটানি নদীর উত্তরে সরিয়ে নিবে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার বলেছিলেন, আলোচনা চলবে এবং তা এখনো চূড়ান্ত হয়নি। কিয়েভ মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের অঞ্চলে আত্মসমর্পণ করা 5 জন সেনাকে গুলি করে হত্যা করেছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিস এর ঘটনা তদন্ত শুরুর কথা জানিয়েছে। মন্ত্রিসভা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরোধী প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রস্তুত, সোমবার দেশটির একজন কর্মকর্তা এই কথা জানিয়েছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, লেবাননের যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি সময় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ সাম্প্রতিক দিনগুলিতে একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থানীয় বৈরিতা, যা শেষ পর্যন্ত সেপ্টেম্বরে যুদ্ধের রূপ নেয়। ইসরায়েলের হামলায় লেবাননে কমপক্ষে 31 জন নিহত হয়েছে। নিহতদের ঘটনা বেশিরভাগ দেশটি দক্ষিণ অঞ্চলে ঘটেছে। নাম প্রকাশ না করা শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা এএফপি বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরোধী চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে। যুদ্ধবিরোধী আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 25 নভেম্বর লেবাননে বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা অন্তত 31 জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা সোমবার বিকেলে দাবি করেছে, দেশটির 3টি অঞ্চলে আরেট রেক এবং শিয়াতে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি যেতে সম্মত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সব ঠিক থাকলেও শীঘ্রই লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা দিবে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধবিরোধী কার্যকর না হলে সশস্ত্র বাহিনীর চাকরি ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি সেনারা। এর মধ্যে 1.5 শতাধিক সেনারা এই বিষয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে কিছুদিন আগে ইসরায়েলি সশস্ত্র বাহিনী 138 জন সেনা চিঠি লিখে ঊর্ধ্বতন কর্মকর্তার জানান, গাজা যুদ্ধবিরোধী কার্যকর না হলে তারা আর বাহিনীতে থাকবেন না। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন হচ্ছে নারী। সর্বশেষ গতকাল মঙ্গলবার আরো 15 জন সেনা একই ইস্যুতে চিঠি লিখে ইসরায়েলি সমরকর্তাদের হুমকি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের কয়েকজন জানিয়েছে, তারা এর মধ্যে বাহিনীর সঙ্গে তাদের কোনো চিহ্ন করেছেন, তারা আর ইসরায়েলি বাহিনী হয়ে কার্যক্রম পরিচালনা করবেন না। আবার অনেকে বলেছে তারা ধৈর্যের চূড়ান্ত সীমা পৌঁছে গেছে। গাজা যুদ্ধবিরোধী বাস্তবায়ন না হলে
তারা আর এই বাহিনীতে থাকবেন না। চিঠিতে আরো বলা হয়, 7 অক্টোবর সে অভিশপ্ত দিনে আমরা এক ভয়াবহ নির্বাচনে হত্যাকাণ্ডের মুখোমুখি হই। সেখানে 1000-এরও বেশি মানুষ নিহত হয় এবং শত শত মানুষকে জিম্মি করা হয়। আমরা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তালিকাভুক্ত হয়ে যুদ্ধে যোগ দিই, আমাদের দেশকে রক্ষা করার জন্য এবং গাজায় আটক জিম্মিদের উপর উদ্ধার করার জন্য। তবে আজ এটি স্পষ্ট যে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল জিম্মিদের মুক্তি বিলম্ব করছে না, বরং তাদের জীবনকে বিপন্ন করো। অনেক জিম্মি ইসরায়েলি বাহিনী বোমা হামলায় নিহত হয়েছে, যা সামরিক অভিযানে উদ্ধার হওয়া মানুষের চেয়ে অনেক বেশি। সিটিতে তারা কবে চাকরি ছাড়বেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে যে হিজবুল্লাহ এবং হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণ দখলদার ইসরায়েলি বাহিনী বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং সাজোয়াজান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক এবং অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি, তবে হিজবুল্লাহ এবং হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে মার্কাবা ট্যাঙ্ক এবং টাইগার ইটান সাজোয়াজান। সেগুলো মেরামত ইসরায়েলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের কেন্দ্রে করা হয়, তবে সেগুলোর সংখ্যা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো মেরামত করার জন্য যথেষ্ট কর্মী নেই ইসরায়েলে। সূত্র ইরান। ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন হামাসের বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলের সামরিক অভিযানে রীতিমতো ধ্বংসের পরিণত হয়েছে গাজা, যা পুনর্গঠন করতে কয়েক শত সময় লাগতে পারে বলে দীর্ঘদিন ধরে সতর্ক আসছে জাতিসংঘের সংস্থানগুলো। অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক ও ধ্বংস সামরিক অভিযানে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন যুদ্ধে 1 বছরেও বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং একটি নতুন প্রতিবেদন শতাধিক দৃষ্টিকোণ থেকে কথা বলছে। সেখানে বলা হয়েছে, যদি যুদ্ধকাল শেষ হয়ে যায় এবং গাজা আবার 2023 সালের 7 অক্টোবরে আগের মতো অবস্থায় ফিরবে। গত 1 বছরের বেশি সময় ধরা এই যুদ্ধের আগে গাজা ইসরায়েল এবং মিশনে অবরুদ্ধ অধীনে ছিল। 2007 সালে হামাস ক্ষমতা গ্রহণ করার পর অবরুদ্ধ আরোপ করা হয়। বর্তমান যুদ্ধ গাজা বিভিন্ন এলাকায় বিপুল ধ্বংস বয়ে এনেছে। এক একটা পাড়া মহল্লা ধরে ধরে নিশ্চিত হয়ে গেছে। গোটা জনপদের রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেছে।